আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ সুন্দর আছো। করোনার এই অতিমারীর সময়ে সারা বিশ্ব আজকে অস্থিরতায় ভুগছে, তার থেকে আমরাও দূরে নই। আমরা দেখেছি করোনার প্রথম যে সংক্রমণ শুরু হয়েছিল ওই সময়ের মধ্যে আমরা সচেতন হলেও কিছুটা পরে হলেও আমরা মোটামুটি সচেতন হয়েছিলাম। আসলে এটা কি বলবো যে মানুষের কোনো কিছুর প্রতি যত দ্রুত আগ্রহ সৃষ্টি হয় আবার সেটা এক সময়ে স্থিমিত হয়ে যায়। আসলে এই যে মহামারী, এই যে ভাইরাসের সংক্রমণ কোভিড-19 প্রথম যে ঢেউ এসেছিল সেখানে আমরা বিশ্বের সঙ্গে অন্য অন্য দেশের তুলনায় আমরা কিন্তু আল্লাহ পাক আমাদেরকে অনেকটাই কি বলবো যেটা রক্ষা করছেন। অন্য অন্য দেশের চাইতে ভূখণ্ডের চাইতে এই ভূখণ্ডে অতটুকু আমরা ক্ষতিগ্রস্ত হইনি। তো যাক, দ্বিতীয় ঢেউ যে ডেল্টার সেটাও আমরা মোটামুটি কাটিয়ে উঠতে পেরেছি। তৃতীয় ঢেউ ওমিক্রনের যে ভেরিয়েন্টটি এখন বাংলাদেশে সংক্রমণের যে হার, তাতে পরীক্ষা নিরীক্ষা করলে অ্যাকুরেট রেজাল্ট পেতে গেলে যে কতটুকু ভয়াবহ হবে সেটা আমরা এখন অনুমান করতে পারছি না। তো দেখা যাচ্ছে এই ভেরিয়েন্টটি শিশুদের থেকে শুরু করে সকল বয়সের মানুষের মধ্যেই সংক্রমণ ঘটাচ্ছে। এই জন্যে আমরা যারা এইচএসসি লেভেলে আছি তারা তো অবশ্যই সচেতন, এবং সচেতন একটা জিনিস লক্ষণীয় যে এই সচেতনতাটা কেন, কারণ হচ্ছে রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধটাই সবচেয়ে মূল্যবান। আমরা যদি সবাই সতর্ক থাকি, সচেতন থাকি, স্বাস্থ্যবিধি মেনে চলি, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, হাত মুখ পরিষ্কার রাখা, হাঁচি কাশি থেকে নিজেকে একটু দূরে রাখা, এমনি আমরা স্বাভাবিকভাবে ইনফ্লুয়েঞ্জার যে সিমটমগুলো দেখি, আসলে এই সিমটমগুলোই ওমিক্রনের যে সংক্রমণের ক্ষেত্রে বিভিন্ন ইয়েতে দেখা গেছে যে একই, এখানে আলাদা করার কোনো সুযোগই নেই। না শিশুদের, না কৈশোর, না বৃদ্ধ, না যুবক, সকল ক্ষেত্রেই কিন্তু এটি সমানভাবে ক্ষতি করবে। এই জন্যেই আমরা যারা পরীক্ষার সামনে আমরা খুব সচেতনভাবে এই সময়টাকে অতিক্রম করব। আর একটা জিনিস খেয়াল রাখবো, নিজে যদি সচেতন থাকি তাহলে আমি অপরকেও এই রোগের সংক্রমণ থেকে রক্ষা করলাম, এইটা চিন্তা করতে হবে। কারণ আমাকে নিয়ে আমি প্রত্যেকে আমি যদি এরকম বিধিনিষেধগুলো মেনে চলি, সরকার কর্তৃক যে সমস্ত স্বাস্থ্য বিধি মেনে চলার কথা বলা হচ্ছে, নিজেদের থেকে যদি সচেতন থাকি তাহলে আমরা হয়তো এই সংক্রমণ থেকে রক্ষা পাবো। সে জায়গায় আমাদের আসলে আমাদের প্রতিষ্ঠান কেবলই মাত্র আমরা শুরু করেছিলাম আমাদের পদযাত্রা, এর মধ্যেই আবার বাধা এসে গেল। তো হতাশ হলে চলবে না, সময় তো কারোর জন্য অপেক্ষা করবে না। সেই দিকে বর্তমানে যে শর্ট সিলেবাসের যে পাঠ্যসূচিটা আমাদের সামনে আছে, সেখানে যে কয়টি অধ্যায় আছে, তোমরা জানো বায়োলজিতে কি অধ্যায়গুলো তোমাদের আছে। অতি সংক্ষিপ্ত কিন্তু সিলেবাসটা, এই সংক্ষিপ্ত সিলেবাসটি যদি আমি ভালো করে অনুসরণ করি তাহলে ইনশাল্লাহ আমি মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবো। সেই ক্ষেত্রে আমি বলবো পাঠ্যপুস্তক যেটা আমাদের সিলেক্টেড যে বইটি আছে বোর্ড অনুমোদিত, যেটাই ফলো করো না কেন, যেই রাইটারের বই ফলো করো, প্রত্যেকটা অধ্যায়ে সুন্দরভাবে গোছানোভাবে দেয়া আছে। সেক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, আমরা হয়তো একটা লেকচারের মধ্যে 15-20 মিনিট 25 মিনিটে
কোন একটা বিষয় সম্পর্কে অল্প একটুই ধারণা দিতে পারবো। বাকি তোমাদেরকে বইয়ের প্রতিটি শব্দ, আমি বলবো বাক্য নয়, প্রতিটি শব্দ, বিশেষ করে বিজ্ঞানের ছাত্র যারা, প্রতিটি শব্দকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। হ্যাঁ, এবং এভাবে যদি আমি পড়ি তাহলে আমার দ্বারা মাল্টিপল চয়েসের যে এমসিকিউ যে প্রশ্নগুলো থাকবে সেগুলো যেরকম ক্লিয়ার থাকবে আমার কাছে। আর সৃজনশীলের ক্ষেত্রে নিজেকে প্রশ্ন তৈরি করা শিখতে হবে। একটা অধ্যায় আমি পড়লাম, সেই অধ্যায় থেকে কী কী প্রশ্ন কীভাবে হতে পারে সেই প্রশ্নগুলো এভাবে নিজের মতো করে গুছাতে হবে। আর একটি বিষয়, লেখার ক্ষেত্রে কিন্তু ক, খ, গ এবং গ এই নম্বরগুলো কিন্তু পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে। কয়ের উত্তর 1 নম্বরে কী হবে, 2 নম্বরে কতটুকু লিখতে হবে, 3 নম্বরের জন্য কতটুকু লিখতে হবে, 4 নম্বরের জন্য কতটুকু লিখতে হবে। এগুলো যেন এরকম আগোছালো এবং পরিসর বড় না হয়ে যায়। বিজ্ঞানের কথা ছোট ছোট হবে কিন্তু ব্যাপক অর্থবোধক হবে। সেই দিকে খেয়াল করে তোমরা নিজেরা প্র্যাকটিস করে ঘরের মধ্যে প্রশ্নগুলো তৈরি করবে, নিজেরাই প্রশ্ন তৈরি করবে, নিজেরাই উত্তর লিখবে। আর সুযোগ হলে যদি সশরীরে আবার ক্লাসে ফেরা যায় তাহলে তখন হয়তো সংশ্লিষ্ট শিক্ষককে আমরা যদি সেটা দেখাইয়ে নিই তাহলে প্রশ্নটা পরিপূর্ণ হয়ে গেল। এই জন্য আজকের মধ্যে আমি তোমাদেরকে ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলব। ফার্স্ট পার্ট থেকে বোটানি অংশ, যেখানে আমি তোমাদেরকে সেল সম্পর্কে, সেল তোমাদের মধ্যে প্রথম অধ্যায় এটা আছে, সেল কোষ। তোমরা মাধ্যমিক শ্রেণীতে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়ে এসছো। আর এই লেভেলে তোমরা কোষের ভিতরের যে সেল অর্গানেলি বলি আমরা, কোষাঙ্গাণু, সেগুলো সম্পর্কে মোটামুটি জানতে পারবে। এছাড়া এই অঙ্গাণুগুলোর গঠন, কার্যাবলী এবং কিছু কিছু অঙ্গাণুর ক্ষেত্রে তুলনামূলক আলোচনা ইত্যাদি সম্পর্কে তোমরা জানবে। কোষ শব্দটির সাথে আমরা আরও আগের থেকে পরিচিত। যখন আমরা 7-8-এ পড়েছি সাধারণ বিজ্ঞানের অংশে হয়তো কোষ শব্দটি সম্পর্কে আমরা জেনেছি, মানে শুনেছি। কোষের ইতিহাস তো 1665 আগে, 1665 সনের আগে কোষ সম্পর্কে কার কোনো ধারণাই ছিল না। 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক নামক ভদ্রলোক, তিনি রয়্যাল সোসাইটি অফ লন্ডনের একটা গবেষণাগারে ল্যাবরেটরি কিউরেটর হিসেবে যোগদান করেছেন। এই ভদ্রলোক এই প্রতিষ্ঠানে যোগদানের পরে খুব কাছাকাছি সময়ের মধ্যে বিজ্ঞানীদের একটা সম্মেলন ওখানে হওয়ার কথা। আর উনি ভাবলেন যে এই বিজ্ঞান সম্মেলনে আমি কোনো একটা কিছু উপস্থাপন করব বিজ্ঞান সম্পর্কে। তো ওনার মাথায় হঠাৎ করে আসলো যে এরকম একটা ধারণা আসলো। উনি নিজে বুঝতে চিন্তা করতে থাকলেন যে কি উপস্থাপন করা যায়। তো উনি যাই হোক কাঠের সিপি, এক সময় তোমরা এখন দেখো না, হোমিওপ্যাথির ছোট্ট শিশিগুলো তোমরা দেখেছো, ওর মধ্যে অনেক এক সময়, এখন সেটা প্লাস্টিক দেওয়া হয়, কাঠের সিপি দিয়ে সেটা আটকানো থাকতো।
এর আগে টনিক জাতীয় কিছু ঔষধ ছিল যাদের কাচের বোতলের সিপিটা ছিল কাঠের। হ্যাঁ, এরকম একটা সিপি উনি পাতলা প্রস্তুত করে অনুক্ষণ যন্ত্রের নিচে দেখলেন যে সেই সিপি পাতলা প্রস্তুত সেটগুলো এরকম কিছু অবয়বের, হ্যাঁ, তোমরা মৌচাক দেখেছ, মৌচাকের যে মাথা থাকে সেখানে এরকম ছোট ছোট প্রকোষ্ঠের মতো থাকে। তো রবার্ট হুক দেখলেন যে কাঠের এই শুকনো সিপিটা পানিতে ভাসে, আবার পাতলা সেট করে দেখলেন যে এরকম এরকম অবয়বের কিছু বক্সের মতো, ছোট ছোট বক্সের মতো অংশ দেখা যায়। তো উনি লক্ষ্য করলেন যে এই যে পাদ্রীরা যে সমস্ত ছোট ছোট কক্ষে সন্ন্যাসীরা অবস্থান করে সেগুলোকে সেল বলা হয়। সেল, লিটল বক্স, এটা বলা হচ্ছে লিটল বক্স, এটা লিটল বক্স। পরবর্তীতে এই লিটল বক্সকেই এটা হলো 1674 সালের দিকে এই লিটল বক্সগুলোকে পরবর্তীতে সেল নামে অভিহিত করা হয়, যেটা একটা কোষ। যেমন কয়েদিরা ছোট্ট ছোট্ট রুমে বসবাস করে, সেটাকেও সেল বলে, সন্ন্যাসীদের অবস্থাও সেল। তবে রবার্ট হুক 1665 যে সেলগুলো লিখেছিলেন, পরবর্তীতে এই রবার্ট হুক মূলত কোষ প্রাচীরগুলো দেখেছিলেন, কারণ এগুলো ছিল মৃত সেল, এর ভিতর কোনো প্রোটোপ্লাজম ছিল না। আর প্রোটোপ্লাজম সম্পর্কে তখন কারো ধারণাও নেই। হ্যাঁ, এই প্রাচীর শুধু কোষ প্রাচীর দেখেছিলেন। যাই হোক, পরবর্তীতে এইটার নাম দেওয়া হয়েছে সেল বা কোষ। বাংলা শব্দকে আমরা কোষগুলো, ল্যাটিন শব্দ, আসলে ল্যাটিন শব্দ থেকেই এই সেল শব্দটির আবির্ভাব ঘটেছে। আমরা দেখেছি রবার্ট হুকের এই সেলুলা শব্দ, ল্যাটিন শব্দ সেলুলা থেকে উনি সেল নামটি ব্যবহার করেছিলেন। তারপরে আরও পরে ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভন লিয়েন হুক 1674-এ কোষ প্রাচীর ছাড়াও কোষীয় দ্রব্য সহ জীবিত, এর ভিতরে কোষীয় দ্রব্য সহ জীবিত কিছু, যাকে আমরা পরবর্তীতে বলেছিলাম প্রোটোপ্লাজম, যেহেতু বলা হয়েছে প্রোটোপ্লাজম। কোষের আবিষ্কারের ইতিহাস অনেক দীর্ঘ ইতিহাস, আমরা সেদিকে যাব না। এই কোষকে পরবর্তীতে কোষের ভিতরের যে জেলিনে থকথকে যে বস্তু সাবস্টেন্সগুলো আছে, এগুলোকে পরে নাম দেওয়া হয়েছে প্রোটোপ্লাজম। এটা অনেক পরে 1674-এর দিকে বিজ্ঞানী পার্কিনজি এটার নামকরণ করে প্রোটোপ্লাজম। এক্ষেত্রে আমরা কোষ আবিষ্কারের ইতিহাস এ পর্যন্ত রেখে দেব। তোমরা তোমাদের অনুমোদিত প্রত্যেকটা পাঠ্য বইয়ের কোষ আবিষ্কারের যে ইতিহাসটি আছে, ছোট্ট সূক্ষ্ম, এটা এমসিকিউর জন্য হয়তো কোনো একটি সাউন্ড বা শব্দ বা কোনো বিজ্ঞানীর নাম এসে যেতে পারে, সেই জন্য তোমরা এটাকে ভালোভাবে দেখে নেবে। আর আমরা কোষ যে শব্দটি এতক্ষণ কথা বললাম, কোষ শব্দটি কোষ বলতে অধিকাংশ ক্ষেত্রে আনুবীক্ষণ। কোষ আনুবীক্ষণ খালি চোখে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে বলছি মাইক্রোস্কোপে। কিন্তু আমরা দেখো কিছু কিছু কোষ চাক্ষুষ এবং অনেক বড় আকৃতি, তোমরা জানো যে পাখির ডিমগুলো আমরা খালি চোখে দেখতে পারি, যে কোনো পাখির ডিম।
ইভেন সরীসৃপের মধ্যে ওই যে টিকটিকি আমাদের প্রত্যেকের ঘরেই আশেপাশে দেখা যায়, টিকটিকির ডিমও এটাও একটা কোষ। হাঁস মুরগির ডিম, কবুতরের ডিম, এগুলো একটা কোষ। উট পাখির ডিম অনেক বড় আকৃতি, একটা উট পাখির ডিম দৈর্ঘ্যে প্রস্থে 17 সেন্টিমিটার বাই 12.5 সেন্টিমিটার, একটা উট পাখির ডিম এত বড়, এটাও কিন্তু কোষ। আবার পাটের আঁশ, লম্বা একটা পাটের আঁশ, এটাও একটা কোষ, এটাও খালি চোখে দেখা যায়। তুলা, পাটের আঁশ, এগুলোও কিন্তু কোষ। স্নায়ু কোষ, হ্যাঁ, সুতার মতো স্নায়ু কোষ, হ্যাঁ, ইত্যাদি আমরা খালি চোখে দেখি, তবে অধিকাংশ কোষই মাইক্রোস্কোপিক। এই জন্যই কোষের গবেষণা এবং এই কোষ সম্পর্কে সম্যক ধারণা পেতে অনেক অপেক্ষা করতে হয়েছে। মাইক্রোস্কোপের উন্নয়ন যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ পর্যন্ত আমরা আসতে পারছি, এতদিনে আমরা কোষের ভিতরের যে সেল অর্গানেলি, যেগুলো আমরা পরবর্তীতে দেখব, যে কোষের ভিতরে যে প্রোটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস সহ যে সমস্ত দ্বি আবরণীযুক্ত কোষাঙ্গগুলো রয়েছে, তোমরা জানো যে উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, তারপরে গোলজি বডিজ, ইত্যাদি ইত্যাদি, এগুলো দিয়ে আবরণী বিশিষ্ট। এগুলো আবিষ্কার হয়েছে কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কারের পরে। এই জন্য আমরা কোষ সম্পর্কে সম্যক ধারণা পেতে হলে আমাদেরকে এই যে সেল অর্গানেলগুলো লিখতেছিলাম, অনেক 17 থেকে 18টা আমরা পাবো। এইগুলো ডিটেলসে আমরা এদের গঠন, কার্যাবলী, কিসের থেকে উৎপত্তি, গঠন এবং কার্যাবলী সম্পর্কে আমাদেরকে জানতে হবে। বিশেষ করে নিউক্লিয়াস, তারপরে আমরা যেখানে প্লাস্টিড লিখলাম, মাইটোকন্ড্রিয়া লিখলাম, নিউক্লিয়াস, এই 3টি বিষয়ে, এদের উৎপত্তি, ঘটনাবলী এবং কার্যাবলী, এই 3টি বিষয়ে আমাদেরকে সম্যক ধারণা পেতে হবে। ঠিক আছে, এটা আমরা দেখব। এবং একটা কোষ, পরবর্তীতে আমরা দেখব কোষ কিভাবে বিভাজিত হয়, একটা কোষ থেকে একটা জীবের সৃষ্টি হয়। এবং পরবর্তীতে আমরা এর পরের ধাপে আমরা এই পরের ক্লাসটাতেই দেখব যে কোষের প্রকারভেদ, কত রকমের কোষ আছে, সেই কোষের প্রকারভেদটা দেখব। বিশেষ করে গঠন প্রকৃতির উপর, কার্যকারিতার উপর, ইত্যাদি ক্ষেত্রে কোষের যে গঠন প্রকৃতি, শ্রেণীবিন্যাস, সেটাও আমরা দেখব। তো আজকে পর্যন্তই। আগামী দিনে আমরা কোষ সম্পর্কে আরও বিস্তারিত জানব। সেখান তো আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।